নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আমি রুমেলা আপনাদের সঙ্গে। জেলা থেকে সরাসরি শুরুতে যে খবরে নজর, জ্বালানি সংকটে লকডাউন শঙ্কা, আশঙ্কা প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। ইরান ইসরায়েল যুদ্ধে জ্বালানি সংকট, ফের কি লকডাউনের ছক কেন্দ্রের বিজেপি সরকারে? জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে তোপ মমতার। নোটবন্দি ভোটবন্দি করে নাম কেটে শুধুই হেনস্থা, যে কোনো পরিস্থিতির বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত বাংলা। বিজেপিকে হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়। এই মোদিজি প্রধানমন্ত্রী হবার আগে যিনি ছিলেন, তখন গ্যাসের দাম ছিল 400 টাকা, এখন সিঙ্গেলটার দাম হয়েছে 1100 টাকা, আর ডবলটার দাম হয়েছে 2100 টাকা। মানুষ গ্যাস খাবে না খাবার খাবে? পেট্রোলের দাম বাড়িয়েছে, আবার অ্যালার্ট করেছে। ওদের অ্যালার্ট করার মানে তো আমি বুঝি, লকডাউন টকডাউন করবে কিনা ভাবছে কিনা জানি না। করলে করবেন, লকডাউন করে মানুষকে ঘরবন্দি করে রাখবেন, মানুষকে নোটবন্দি করবেন, মানুষকে ভোটবন্দি করবেন, মানুষের নাম কেটে দেবেন। জেনে রাখবেন, কোভিডের সময় লকডাউন ছিল। আমরা কোভিডের মধ্যে যদি লড়াই করতে পারি, যে কোনো পরিস্থিতির মোকাবিলা করে লড়াই করবার জন্য আমরা রাজি আছি। লকডাউন আশঙ্কায় নির্মলার আশ্বাস, জ্বালানির সংকটে লকডাউনের কোনো সম্ভাবনা নেই। লকডাউন আশঙ্কা নিয়ে আশ্বাস কেন্দ্রীয় অর্থমন্ত্রী। No lockdown, but when people are misleading, leaders such as some coming from different states who are misleading people, I condemn their statement and want to reassure people that there shall not be any lockdown. যুদ্ধের আছে জ্বালানির জ্বালায় জেরবার দেশ। গত সোমবার লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে করোনা কালের সঙ্গে বর্তমান পরিস্থিতি তুলনা করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন নরেন্দ্র মোদী। इस युद्ध के कारण दुनिया में जो कठिन हालात बने हैं, उनका प्रभाव लंबे समय तक बने रहने की आशंका है। हमें तैयार रहना होगा, हमें एकजुट रहना होगा। हम कोरोना के समय भी एकजुटता से ऐसी चुनौतियों का सामना कर चुके हैं। अब हमें फिर से उसी तरह तैयार रहने की आवश्यकता है। धीरज के साथ, संयम के साथ, शांत मन से हमें हर चुनौती का मुकाबला करना है, और यही हमारी पहचान है, यही हमारी ताकत है। পশ্চিম এশিয়া থেকে আসা একাধিক জ্বালানি ভর্তি জাহাজ আটকে হরমুজ প্রণালীতে। দেশে টান পড়েছে জ্বালানির ভাড়ারে। যোগান আছে দাবি করেও পরিস্থিতি সংকটজনক মানছেন প্রধানমন্ত্রী। আগেই রান্নার গ্যাস নিয়ন্ত্রণ করেছে কেন্দ্রীয় সরকার, বাণিজ্যিক গ্যাস পুরোপুরি নিয়ন্ত্রণ। বাড়ির গ্যাস বুকিং করার সময় কেন্দ্র বাড়িয়ে দিয়েছে। এবার কি পেট্রোল ডিজেলেও নিয়ন্ত্রণ? সংকট মোকাবিলায় আজ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক প্রধানমন্ত্রীর। বাংলা সহ 5 রাজ্যে ভোট থাকায় পরে মুখ্য সচিবদের সঙ্গে বৈঠক করবেন নরেন্দ্র মোদী। পেট্রোল ডিজেলেও নিয়ন্ত্রণ, গ্যাসের পর পেট্রোল ডিজেলেও নিয়ন্ত্রণ, এই আশঙ্কা জোরালো হচ্ছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে কি তাহলে রেশনিং? দেশে পেট্রোল ডিজেলের রেশনিং এর সম্ভাবনা কতটা জোরালো? কথা বলবো, প্রতিনিধি মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রেয়ী, রুবিনা, দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে লকডাউনের কোনো পরিস্থিতি নেই, তেমনটা জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কিন্তু এই যুদ্ধ পরিস্থিতি যদি আগামী দিনে আরও দীর্ঘায়িত হয় এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে জ্বালানির সংকট যদি দেখা যায়, তাহলে অল্টারনেটিভ কী রুট হতে পারে? এবং যেটা আমরা জানতে পারছি যে পেট্রোলিয়াম মন্ত্রক এবং তার সঙ্গে সঙ্গে যে এক্সপার্ট যে টিম তৈরি করা হয়েছে, সেই টিমের সদস্যরা তারা বৈঠকে বসেছেন দফায় দফায়, এবং তারা পরবর্তী প্ল্যান অফ অ্যাকশন কী হতে পারে সেটা নিয়ে তারা আলোচনা করছেন। এবং সেক্ষেত্রে দাঁড়িয়েই রেশনিং এর ভাবনা চিন্তা উঠে আসছে বলে আমরা জানতে পারছি। রেশনিং প্রসেসটা ঠিক কি হতে পারে? এর ক্ষেত্রে এরকম হতে পারে যে কোনো নির্দিষ্ট পরিমাণে, যেরকমভাবে কমার্শিয়াল গ্যাসের ক্ষেত্রে বা এলপিজির ক্ষেত্রে একটা সময় বেঁধে দেওয়া হয়েছে, একটা পরিমাণ বেঁধে দেওয়া হয়েছে, সেই রকমভাবে কোনো একটি পরিমাণ বেঁধে দেওয়া হতে পারে জ্বালানির ক্ষেত্রে, মূলত পেট্রোল এবং ডিজেলের ক্ষেত্রে। এর পাশাপাশি অড এবং ইভেন্ট ডেজ চালু করা হতে পারে, চালু করার কথা ভাবা যেতে পারে। এবং স্কুল কলেজ বা সরকারি অফিস আদালত, সেখানে
সেখানেও ছুটি দিয়ে বা ওয়ার্ক ফ্রম হোম চালু করে সেখানে একটা অল্টারনেট ব্যবস্থা, যাতে জ্বালানির যে ব্যবহার রয়েছে বা জ্বালানির যতটা সঞ্চয় রয়েছে সেই সঞ্চয়টার যাতে সুষম হারে এবং যেখানে প্রয়োজন রয়েছে সেই সমস্ত জায়গায় ব্যবহার করা যায়, সেই ভাবনা চিন্তা এখনো পর্যন্ত চলছে। যদিও মন্ত্রকের তরফ থেকে এখনো পর্যন্ত জানানো হচ্ছে যে এখনো ভারতের অবস্থা সেরকম নয় যে যেখানে রেশনিং এর কথা ভাবা হতে পারে, কিন্তু যদি সেরকম পরিস্থিতি আসে তাহলে লকডাউনের আগে হয়তো এই রেশনিংটাকেই বেছে নেবে কেন্দ্র সরকার। বেশ মৈত্রী, আমাদের নজর থাক তবে কিভাবে পেট্রোল ডিজেলের রেশনিং হতে পারে। বিশেষজ্ঞদের মতে কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা হতে পারে। আমরা কথা বলেছিলাম অর্থনীতিবিদ শৈবাল করের সঙ্গে, কি তার রিয়াকশন শুরু। প্রথমত তেলের উৎপাদন এবং যোগান এনার্জিরও বিরাট ঘাটতি আছে তা নয়। ভারতের ক্ষেত্রে অন্তত লকডাউন করার মতো পরিস্থিতি কোনো অবস্থাতেই নেই, কোনো কারণ ঘটেনি এই মুহূর্তে। অথচ যেটা হতে পারে সেটা হচ্ছে যে ধরুন আপনি পেট্রোল পাম্পে গেলেন, সেখানে আপনি ফুল ট্যাঙ্ক ভর্তি না করতে পেরে আপনাকে তো ট্যাঙ্ক থেকে বলা হলো যে আপনার জন্য মাত্র 15 লিটার ভরা যাবে আর কি, এবং সেটা দিয়ে আপনাকে 7 দিন চালাতে হবে, 7 দিন পরে আবার আপনি 15 লিটার ভরতে পারেন। এটা এক ধরনের রেশনিং, এবং এটার মানেই হচ্ছে যে মানুষ কিন্তু যথেচ্ছ যেরকম ব্যবহার আমরা করে থাকি অন্যান্য শান্তির পরিবেশে বা যখন যুদ্ধ বিগ্রহ নেই এবং ক্রাইসিস নেই সেরকম অবস্থায়, তার থেকে একটু বিচ্যুতি হবে। জ্বালানি সংকট কেন্দ্রকে তো বাংলায় উৎপাদিত গ্যাস যেন ভিন রাজ্যে না যায়, প্রশাসনকে নজর রাখার নির্দেশ মুখ্যমন্ত্রীর। ভোট ডিউটিতে বাংলায় ভিন রাজ্যের অফিসার তাদের গ্যাস দিতে গিয়ে বাংলা যেন বঞ্চিত না হয়, সতর্কবার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগে তো কমুক, বাড়িয়েছে কত, বাড়িয়েছে 1000% আগেই। তারপরে এটা শুল্ক কমানো মানে কি দাম কমবে, শুল্কটা ক %? লোকে পাক, এটা আমি চাই, লোকের অসুবিধা যাতে না হয়। গ্যাসটা কি হলো, 25 দিন আগে লোকের রান্নাঘরটায় আগে তো রান্না করবে, খাবে। পেট্রোল তো অ্যাভেলেবেল আছে আমাদের এখানে, আর গ্যাসও অ্যাভেলেবেল আছে। আমি চাই না আমাদের এখানে হলদিয়াতে যে গ্যাস প্রোডাকশন হয় সব পুলিশ অফিসারদের চেঞ্জ করে দিয়ে, ডিএমদের চেঞ্জ করে দিয়ে বাংলায় যে গ্যাস প্রোডাকশন হয় সেই সিলিন্ডার যেন বাইরে না যায়। এই যে 10 লক্ষ লোক বাইরে থেকে ইলেকশনের সময় ডিউটি করতে আসবে, হাজার হাজার লোক, তাদের গ্যাস দিতে গিয়ে বাংলার লোকের যেন গ্যাসের প্রবলেম না হয়। কেরোসিনটা আমরা বাড়িয়েছি কিছুটা, এবং এই কেরোসিনটা রেশনের মাধ্যমে মানুষ পাবে, তাতে যারা স্টোভে রান্না করে কিছুটা সুযোগ হবে, কিন্তু আজকাল বেশিরভাগ মানুষই গ্যাসে গেছে। ভোট মিটলেই গ্যাসের দাম বাড়াবে বলে কেন্দ্রকে তোপ। আগামী 5 বছর জ্বালানির দাম না বাড়ার প্রতিশ্রুতি দিক কেন্দ্র। দাম না বাড়ার প্রতিশ্রুতি দিলে প্রার্থী প্রত্যাহার করবে তৃণমূল। বিনপুরের সভা থেকে চ্যালেঞ্জ অভিষেকের। এদের মধ্যে দিল্লিতে বৈঠক হচ্ছে যে আজকে গ্যাসের দাম আবার বাড়াবো। এরা সিদ্ধান্ত নিয়েছে যে বাংলার নির্বাচন অবধি পেট্রোল, ডিজেল আর রান্নার গ্যাসের দাম বাড়াবে না। আমার কথা লিখে রাখুন, যেদিনকে নির্বাচন হবে 29 তারিখ নির্বাচন, 30 তারিখ রান্নার গ্যাসের দাম 2000 টাকা হবে, আর পেট্রোলের দাম 200 টাকা হবে, আর ডিজেলের দাম 200 টাকা হবে। এখন ডিজেলের দাম আজকে লোক দেখানোর জন্য কমিয়েছে। নরেন্দ্র মোদী, অমিত শাহ, কেন্দ্র সরকারের প্রতিনিধি, আপনি মানুষের কাছে আসুন, মানুষের কাছে দাঁড়িয়ে আপনি কথা দিন যে রান্নার গ্যাসের দাম আগামী 5 বছর বাড়াবো না, পেট্রোলের দাম বাড়াবো না, ডিজেলের দাম বাড়াবো না। তৃণমূল প্রার্থী পদ প্রত্যাহার করে নেবে, এত বড় কথা বলে দিচ্ছি। এই হচ্ছে বিজেপি। সংকটকালে মানুষের পাশে দাঁড়ানো প্রশাসকের দায়িত্ব, বোঝা কমাতে কেন শুল্ক প্রত্যাহার করছেন না রাজ্য সরকার? বিজেপি শাসিত রাজ্যের উদাহরণ টেনে খোঁচা দিতে চাচ্ছেন না বিজেপি রাজ্য সভাপতি। মানুষ যখন একটু হতাশার মধ্যে আছেন, আতঙ্কে আছেন, একজন প্রশাসকের দায়িত্ব হচ্ছে মানুষকে আশ্বস্ত করা, শান্ত করা, তার পাশে দাঁড়ানো, তার সাশ্রয়ের ব্যবস্থা করা। তার জন্য মুখ্যমন্ত্রী তার মাসুল প্রত্যাহার করতে পারতেন। কোভিডের সময় একই বিবৃতি দিয়েছিলেন, কেন্দ্র সরকার এগিয়ে এসেছিল। বিজেপি শাসিত সমস্ত রাজ্য এবং একটি অবিজেপি শাসিত রাজ্য আজকে মানুষের পাশে দাঁড়ানোর স্বার্থে পেট্রোল, ডিজেলের উপর থেকে তাদের শুল্ক প্রত্যাহার করেছে। এ রাজ্যে কোনোদিন সেটা হয়নি, আজও হচ্ছে না। যে ধরনের হাস্যকর বিবৃতি পশ্চিমবঙ্গের মানুষ গ্রহণ করবে? ডিলে হয়েছে, কিন্তু প্রথম তালিকা প্রকাশ পেয়েছে, আর এবার দ্বিতীয় তালিকা প্রকাশের পালা। সাপ্লিমেন্টারি তালিকার কথা বলছি, এসআইআর এর সাপ্লিমেন্টারি তালিকা। ধোঁয়াশা রেখেই ফের নতুন তালিকা। আজ দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকার দিকে আমাদের সকলের নজর রয়েছে। কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ,
দেখো, আজও দ্বিতীয় দফা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হতে রাত হবে। কমিশনের তরফে জানানো হচ্ছে আজকেও দ্বিতীয় দফা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হতে রাত 10:30 11টা পর্যন্ত বেজে যাবে। ইতিমধ্যেই নির্বাচন কমিশন জুডিশিয়াল অফিসারদের সাইন করা বুথ ভিত্তিক সাপ্লিমেন্টারি তালিকা পেয়েছে। এবার সেই তালিকা আপলোডের প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন, এবং সেই কারণেই মনে করা হচ্ছে যেহেতু 4 থেকে 6 ঘন্টা কমিশনের সময় লাগবে, কাট অফ টাইম ছিল বিকেল 5টা পর্যন্ত, অর্থাৎ 5টা পর্যন্ত জুডিশিয়াল অফিসাররা যত সংখ্যক সাপ্লিমেন্টারি বুথের তালিকা সাইন করে পাঠিয়েছেন তত সংখ্যক বুথের তালিকা দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা আকারে প্রকাশ করবে নির্বাচন কমিশন। আর তাই সেক্ষেত্রে কমিশনার আধিকারিকরা জানাচ্ছেন যে এই তালিকা প্রকাশ হতে রাত 10টার পর হয়ে যাবে। অর্থাৎ তালিকা প্রকাশ হতে আমরা দেখেছিলাম যে সোমবার রাত 11:45 নাগাদ নির্বাচন কমিশন প্রথম দফা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছিল। ফলত মনে করা হচ্ছে আজও সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হতে সেই রাত হবে, রাত 10টা বেজে যাবে, তেমনটাই কমিশন সূত্রে জানা যাচ্ছে। ওকে সোমরাজ। যদি ওরা 5টার সময় মধ্যে কাট অফ থাকবে তো 9টা 10টা বেরোবে। এটা ইসিআই যে আছে, যত অবজার্ভার আছে পশ্চিমবঙ্গে, জেনারেল, পুলিশ আর ফাইন্যান্স, ওদের সঙ্গে মিটিং করছে। এসআইআর এর নামে গণহত্যা কমিশনের এখনো পর্যন্ত সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশে না আসায় ক্ষুব্ধ মমতা। বিজেপির কথায় কমিশন নাম ভ্যানিশ করছে বলে সপ্তমে সুর তৃণমূল নেত্রী। সব বাদ দিয়ে দিচ্ছে, এখনো পর্যন্ত লিস্ট বের করেনি। আমার কথা হচ্ছে সুপ্রিম কোর্ট বলেছিল লিস্ট বের করতে, ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট আমরা কেউ এখনো পাইনি, পাবলিক ডোমেনেও আসেনি। এর থেকে বেশি গণতন্ত্র হত্যা, আনফরচুনেট ফর ডেমোক্রেসি হতে পারেন না। 28শে ফেব্রুয়ারি লাস্ট লিস্ট বেরিয়েছিল, তারপরে অ্যাডজুডিকেশনের লিস্ট এতদিন ধরে হিয়ারিং হলো, তাতেও তো 50% নাম আমি শুনেছি কেটে কেটে বাদ দেওয়া হয়েছে, এবং দেখে দেখে বাদ দেওয়া হয়েছে। যা চলছে তার সুপার হিটলারকেও ছাড়িয়ে যাবে। টোটালটা বিজেপি ভ্যানিশিং ওয়াশিং মেশিন হয়ে গেছে, ডেমোক্রেসিটাকেই ভ্যানিশ করে দিচ্ছে, মানুষের অধিকারটাকেই ভ্যানিশ করে দিচ্ছে। এদের দেখে আমার ঘৃণা হয়, লজ্জা হয়। বাংলার প্রতিটা মানুষ এর জবাব দেবে। এক একটা পরিবারে একজনের ভোটের নাম আছে, 4 জনের নেই। আর দেখে দেখে অনেক কমিউনিটি থেকে লক্ষ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। কার জমিদারি এটা? বিজেপির জমিদারি দেশটাকে বেঁচে দিয়ে লজ্জা করে না? মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে ভোট করবে, আর ভ্যানিশ কুমারের নামে ওয়াশিং মেশিন চালাবে, আর সবকিছু লোক সহ্য করবে? বিহিত হবে, ধর্মের কল বাতাসে নড়ে। আজ রামনবমীর দিন বলে গেলাম। এসআইআর এ একের পর এক নামবাদে ষড়যন্ত্রের অভিযোগে বিজেপি ও কমিশনকে তুলোধনা মমতার। জেলায় জেলায় ট্রাইব্যুনাল তৈরির দাবি তৃণমূল নেত্রী। আমি শুনেছি সুতির একটা ব্লকে লোকি আছে মনে হয় 500, একটা বুথে 400 বাদ, এরকম অনেক জায়গা আছে। বসিরহাটে একটা ব্লকে হয়তো 600 ভোটার আছে, 400 বাদ। এসব কে করেছে, কারা করেছে? একদিন না একদিন তো মানুষ কৈফিয়ত চাইবে। বুথের পাটা থাকলে আমি বলবো লিস্ট বের করুন আগে, মানুষকে জানতে দিন কার নাম আছে কার নাম নেই। যার নেই তাকে জেলায় জেলায় ট্রিব্যুনাল করে তাদের নাম তোলার ব্যবস্থা করে দিন। আমরা বিনা পয়সায় লয়ার দিয়ে সাহায্য করব, কিন্তু মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার কোনো অধিকার কারও নেই। ঘাটালে এক গ্রামে 500 বাদ, নতুন ভোটার তালিকায় 500 নাম বাদ। 3টি বুথ মিলিয়ে অন্তত 500 নাম বাদ। ঘাটালের মোহনপুর পঞ্চায়েত এলাকায় ব্যাপক বিক্ষোভ। 2002 লিস্টে যেহেতু আমার বাবার নাম ছিল না, তাই আমার দাদুর নাম দিয়ে লিঙ্ক করিয়েছিলাম। আমার দাদুর নামের স্পেলিং মিস্টেক ছিল, সেই জন্য আমি সব ডকুমেন্টস জমা দিয়েছি। আমার বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, কাস্ট সার্টিফিকেট, তারপরেও আমার নাম ডিলিট হয়ে গেছে। এখন কি করবে? আইনের দ্বারস্থ হবে। হ্যাঁ, আমাকে ডাকা হয়েছিল মানে ভোটারদের জন্য, কিন্তু আমার বাবার নাম বলা হয়েছে এআই টেকনোলজিতে। আমার বাবার নাম শেখ ফজলুর রহমান আছে, এআই দেখানো হচ্ছে এ রহমান। তো সেক্ষেত্রে আমি সমস্ত আমার জন্ম সার্টিফিকেট থেকে এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন অনার্স দিয়েছিলাম, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, তারপরও আমার নাম ডিলিট করা। আমি আইনের দ্বারস্থ হয়েছে, ট্রাইব্যুনালে অলরেডি অ্যাপিল করে দিয়েছি। ঘাটালের মোহনপুর পঞ্চায়েত এলাকায় ক্ষোভ। ঘাটালে এক গ্রামে 500 নাম বাদ, এবং নাম বাদ যাওয়া তালিকায় যাদের নাম বাদ গিয়েছে তারা আইনের দ্বারস্থ হবেন বলেও বলছেন। আর এই নিয়ে রাজনৈতিক চর্চা শুরু। ভারতবর্ষ স্বাধীনতা পাওয়ার পর প্রায় 10 থেকে 12 বার এসআইআর হয়েছে, এটাই প্রথম হচ্ছে, এরকম নয়। তবে এসআইআর করার কারণ হচ্ছে ভোটার তালিকা সংশোধন। সে জায়গায় বিভ্রান্ত হওয়ার দরকার নাই। যাদের নাম বাদ গেছে তাদেরকে আমার ব্যক্তিগত মত সঠিক তথ্য দিয়ে জমা করুন। এখনো তো 30 তারিখ পর্যন্ত নাম জমা নিচ্ছে।
শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, এই সমস্ত নেত্রীরা যেভাবে টার্গেটকে বেঁধে দিয়েছিল সেই টার্গেট তারা হাঁটছে। আর সেটারই প্রতিফলন আমরা বাস্তবে দেখতে পেলাম। এই মহিলাদের যারা লক্ষ্মীর ভান্ডার পায় তাদের না, ওরা লক্ষ্মীর ভান্ডার পাওয়া মেয়েদের ভয় করে। ওদের নেতা এখানে বলছে লক্ষ্মীর ভান্ডার মেয়েদের ঘরে শিকল দিয়ে রেখে দেবো, ভোটের দিনে রেখে দেবো, ভোট দিতে দেবো না। তো তারই তো প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। সেই জন্য এত সংখ্যক মহিলাদের নাম বাদ গেল। যে আমরা এসআইআর এর পক্ষে, এসআইআর এর বিরুদ্ধে নয়, কিন্তু এসআরটা হোক একটা স্বচ্ছ তালিকা তৈরি করে সমস্ত বৈধ ভোটারকে ভোটার তালিকায় সংযোজিত করে তারপরে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। এটা আমার দাবি। কেন তারা বাদ যাবে? আমাদের এই প্রশ্ন, কেন বাদ যাবে তারা? কাদের কারণে বাদ যাচ্ছে? এটা একটা ষড়যন্ত্র। আমরা মানুষকে আশ্বস্ত করব। ভোটার তালিকা থেকে 255 জনের নাম বাদ। সোমবার মাঝরাতে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ, আর সেই তালিকায় বাদ একই বুথে 255 জন। 935 জনের মধ্যে 255 জনের নাম বাদ। বসিরহাট 2 নম্বর ব্লকের বড় গোবরার ঘটনা। কমিশনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ গ্রামবাসীর। এপিক নিয়ে কমিশনের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ। দুশো 55 জনের নাম ডিলেট হয়ে গেছে। 255 জনে এখানকার বৈধ নাগরিক। এই বৈধ নাগরিকের নামটা কাটা গেল কেন? নির্বাচন কমিশনের কাছে আমরা জবাব চাইছি। প্লাস আমাদের নামটা পুনরায় যেন তুলতে পারে, আমরা 2026-এর নির্বাচনটা যেন দিতে পারি। সব ডকুমেন্ট দিয়েছি, মাধ্যমিকের অ্যাডমিট দিয়েছি, জন্ম সার্টিফিকেট দিয়েছি, তারপরে আমাদের নামটা কাটা গিয়েছে। নির্বাচন কমিশনের এই জবাব দিতে হবে আর আমাদের নামটা পুনরায় তুলতে হবে। আমরা প্রচুর আতঙ্কে আছি। এখন আমরা কি করব আমরা কিছুই বুঝতে পারছি না। পুরো গ্রাম এখন আতঙ্কে আছে। 255 জনকে এইভাবে হেফাজতলি বাদ দিয়েছে। বাদ দেওয়ার মতো তারা না, তারা সত্যিকারেরই ভোটার বা ভোটার হওয়ার যোগ্য বা ভোটার মানে ভোট দেওয়ার যোগ্য, কিন্তু সেই প্রার্থীগুলোকেই বাদ দিয়েছে, সেই ভোটারগুলোকে। আর একটা কথা বলছি যে এদের যেই বাদ দিয়েছে সেসব দেখলে নিজেরই কষ্ট হচ্ছে। আমি নিজেই কি করে তাদের সামনে যাবো এটাই আমি ভেবে পাচ্ছি না। এর জন্য দায়ী নির্বাচন কমিশন দায়ী। প্রিসাইডিং অফিসাররাই কমিশনের বিচারাধীন। উত্তর 24 পরগনার শতাধিক শিক্ষক বিচারাধীন। বিচারাধীন শিক্ষকদেরই ভোট কর্মী নিয়োগ কমিশনের। ভোটার তালিকায় নাম থাকা নিয়ে আশঙ্কা শিক্ষকদের। বারাসাতে জেলা শাসকের দপ্তরে দরবার। আজকে প্রায় 100-200-এর ওপর ছিল আমাদের বারাসাতের মধ্যে ট্রেনিং ছিল, যারা সবই প্রিজাইডিং অফিসারের তার নিয়োগপত্র পেয়েছে, কিন্তু তারা অ্যাডজুডিকেশন বিচারাধীন। আসলে আমরা নিজেরাই তো এখন প্রশ্নচিহ্নের মধ্যে রয়েছি যে আমরা ভোট দিতে পারবো কি না, আমরা ভোটাধিকার আমাদের থাকবে কি না। আমরা সব ডকুমেন্টস জমা দিয়েছি, জমা দেওয়া সত্ত্বেও এখনও কোনো কিছু ফয়সালা হয়নি। কিন্তু আমাদের এদিকে নির্বাচনের দায়িত্ব দেওয়ার জন্য প্রিজাইডিং অফিসারের দায়িত্বের চিঠি চলে এসছে। ভোটার থাকবো না, তাহলে সেক্ষেত্রে কী করে আমরা ডিউটি পালন করবো? এটা তো আইনতভাবে মনে হয় সঠিক হবে না। ভোট প্রশিক্ষণে আক্রান্ত ভোট কর্মী। প্রশিক্ষণের সময় জায়ান্ট স্ক্রিনে মুখ্যমন্ত্রীর ছবিতে আপত্তি করায় ভোট কর্মী শিক্ষককে মারধরের অভিযোগ। রানাঘাটে ভোট প্রশিক্ষণে গিয়ে আক্রান্ত শিক্ষক। বিডিও অফিসার কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ। বিবাদের জেরে ভোট কর্মীকে মারধর, এমনটাই অভিযোগ। আপনাদের হয়তো ভয় দেখিয়ে রেখেছেন, এরকম তো হতে পারে। ওনার আইডি প্রুফ দেখাতে বলেন। আপনি কোন স্কুলের চাকরি? আপনার জানার দরকার নেই। আমি দেখাবো না। আপনি কোন ব্লকের? আমি হাসখালি। হ্যাঁ বাস ঠিক আছে। না আচ্ছা, আপনি ওনাকে বাঁচাচ্ছেন, বাঁচানোর নিয়মে বাঁচাচ্ছেন। উনি এত বড় অন্যায় করলে আপনি ওনাকে বাঁচাচ্ছেন। আপনি ওনাকে বাঁচাচ্ছেন বলার জন্য, আপনি কথা বলার জন্য ওনাকে আইডি প্রুফ দেখাতে বলুন। কথাটার বাস্তবতায় মানে আপনি কি করবেন না? ভয় দেখাচ্ছেন? আপনি কি করবেন না? আমার স্টাফ কে আছে? আপনি কোথাকার থেকে? আমি আপনার স্টাফ কে আছে আমার জানার অধিকার আছে। হ্যাঁ আপনি এত বড়ই বলেছেন। আমি বড় কি ছোট ছেলে তো পরে বিচার হবে না। আমার প্রুফ আছে, দেখেন আপনি। ঠিক আছে, ভিডিও স্যার এসছে তো কি উনি উনার জায়গায় ভিডিও। এখানে ট্রেনিং শুরু হওয়ার আগে মুখ্যমন্ত্রীর অ্যাড হচ্ছিল, তখন এখানে সাদা পর্দায় আমি তখন বলেছি যে নির্বাচনী বিধি ভঙ্গ হচ্ছে। এর দায়িত্বে ছিল একজন, এখানে এসে বললো যে কি হচ্ছে তাতে, ওতে কিছু হয় না, হতেই পারে। তখন আমি বললাম যে আপনার আই কার্ডটা দেখান। তারপরে ভিডিওকে ডেকে এনেছিল, ভিডিও আমাকে বলছে আপনার আই কার্ড দেখান। ভিডিওর সামনে আমাকে এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়। পাশের ঘরে গিয়ে যে যেরকম পেরেছে ভিডিও অফিসের স্টাফেরা আমাকে মেরেছে। আমাকে বলছে আমি নাকি আর বেশি দিন নেই, আমাকে মার্ডার করে দেওয়া হবে। আমি আজকে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাকে মারার কারণ আমি প্রতিবাদ করেছি। আমি চাইছি এর একটা বিহিত হোক।
মাস্টারমশাই বলছে যে আই কার্ড দেখান, ওরা আই কার্ড দেখান। এবার সবসময় তো আমাদের কাছে আই কার্ড যে আমার কাছেও তো আই কার্ড নেই। আমি আমার কাছে বলছেন আপনি কোথাকার ভিডিও, ঠিক আছে, আপনার আই কার্ড দেখান। আমার কাছেও তো ধরুন আমি আই কার্ড নিয়ে বেরোই, ঠিক আছে, আই কার্ড নিয়ে আমার কাছে নেই, আমাকে তো দেখাতে পারছি না। এই কথাতে দু কথা হয়েছে, হওয়ার পরে আমার যেটা ভিতরের কোনো ইয়েতে যখন মাস্টারমশাই গেছে তখন মনে হচ্ছে দুপক্ষের মধ্যে তাদের ছিল আমাদের কিছু স্টাফ, আমি এখন দেখছি কারা ছিল, আমারই যদি করে থাকে আমরা তার এগেইনস্টে স্টেপ নেব। রানাঘাট মহকুমা শাসকের অফিসের বাইরে বিক্ষোভ। মহকুমা শাসকের অফিসের বাইরে বিক্ষোভ ভোট কর্মীদের। হাঁসখালির ভিডিও সহ অভিযুক্তদের গ্রেফতারের দাবি। রানাঘাটে আক্রান্ত শিক্ষক ভোট কর্মী। অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর হয়েছে, দাবি সিইও মনোজ আগরওয়ালের। আইন অনুযায়ী ব্যবস্থার নির্দেশ। We've asked for a report from the DO. We've got a report from the DO, and police has filed a specific case also for assault and other sections of law, and investigation is going on. গত 15 বছরে রাজ্যের কি হাল? ভোটের মুখে বিজেপির চার্জশিট। শনিবার কলকাতায় 40 পাতার চার্জশিট প্রকাশ করবেন অমিত শাহ। তারপর বাড়ি বাড়ি সেটা বিলি করা হবে। এবার ভোটে বিজেপির ফর্মুলা ভয় বনাম ভরসা। গত বছরের ডিসেম্বর বিধানসভা ভিত্তিক চার্জশিট প্রকাশ করেছিল বিজেপি। এবার ভোটের মুখে ফের বিজেপির চার্জশিট। শনিবার 40 পাতার চার্জশিট প্রকাশ করলেন অমিত শাহ। এই চার্জশিট বাড়ি বাড়ি বিলি করা হবে। গত 15 বছরে রাজ্যের কি হাল, কোথায় কোথায় খামতি, 14 অভিযোগের শান 40 পাতার চার্জশিটে। দুর্নীতি এবং কেলেঙ্কারি, প্রশাসনিক নৈরাজ্য এবং অপশাসন, আইন শৃঙ্খলা ধ্বংসস্তূপ, নারী নির্যাতন এবং নিরাপত্তাহীনতা, গণতন্ত্রের উপর হামলা, শিল্পের ধ্বংসস্তূপ, শিক্ষার সর্বনাশ, স্বাস্থ্য সংকট, কৃষি এবং কৃষকের দুর্দশা, বঙ্গ সংস্কৃতি ধ্বংস, উত্তরবঙ্গের বঞ্চনা, চা শ্রমিকদের দুর্দশা, কলকাতার বেহাল অবস্থা, রারবঙ্গ জুড়ে সিন্ডিকেট রাজ। এছাড়াও কেন্দ্র টাকা দেওয়া সত্ত্বেও এ রাজ্যে কিভাবে তা কাজে লাগানো হয়নি, এই অভিযোগেও সুর চড়াবে বিজেপি, প্রকাশ করবে শ্বেতপত্র। এবারের ভোটে বিজেপি স্ট্র্যাটেজি ভয় বনাম ভরসা। গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন দিয়ে ক্যাডার রাজ বন্ধ করে, মধ্যমেধার চাষকে সম্পূর্ণ নির্মূল করে, বন্ধ কলকারখানার দরজার তালা খুলে দেওয়া যে স্বপ্ন দেখিয়ে তিনি ক্ষমতায় এসেছিলেন, গত 15 বছরে এই সরকার সাধারণ মানুষের জন্য, কৃষকদের, শিক্ষকদের, শ্রমিকদের, ছাত্রদের এবং সর্বোপরি পশ্চিমবঙ্গের আম জনতার ক্ষেত্রে কি করেছেন, কি করেছেন শিল্পের জন্য, কি করেছেন পশ্চিমবঙ্গের শিল্পায়নের জন্য, সেই জন্যই আমরা চার্জশিট দিচ্ছি। তৃণমূল কংগ্রেস চার্জশিটে আতঙ্কিত, সেই জন্য তৃণমূলের হয়ে বলছে। চার্জশিটের পর ইস্তেহার প্রকাশ, বিজেপির সংকল্পপত্র। এর জন্য পশ্চিমবঙ্গের 10,000 বিশিষ্টজনের পরামর্শ নিয়েছে পদ্ম শিবির। নিউজ 18 বাংলা। প্রচারে বেরিয়ে ভোটারদের শাসানি পদ্ম প্রার্থীর। বেলদায় বিজেপি প্রার্থীর প্রচারে উত্তেজনা, ভোট ঠিকঠাক না হলে দেখে নেওয়ার হুঁশিয়ারি। কি পেয়েছে আপনার ওসিরা মনে রাখবেন, এই জায়গায় দাঁড়িয়ে যদি ভোট করার কোনো প্রবলেম করে তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আমার কোনো কর্মী কি করবেন আপনি? করবো তো, কি করবেন? করবো। আপনি কি করবেন? অবশ্যই করবেন। কেন কেন গ্রাম
গ্রামবাসীদের একাংশকে হুঁশিয়ারি, নারায়ণগড়ের বিজেপি প্রার্থীর পাল্টা গ্রামবাসীদের একাংশের ক্ষোভের মুখে পড়তে হয় তাকে। ক্ষোভের মুখে রাস্তায় বসে পড়লেন পদ্মপ্রার্থী। প্রার্থীর উপর পাল্টা হামলার অভিযোগ বিজেপি কর্মীদের। রাস্তায় বসে দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রার্থী ও বিজেপি কর্মীদের। প্রতিবাদে বেলদা থানার সামনে বিজেপির বিক্ষোভে উত্তেজনা। জেরে শুরু ইতিমধ্যে রাজনৈতিক তরজা। মানুষকে ভয় দেখিয়ে ভোট করিয়ে নেওয়ার একটা তৃণমূলের কৌশল। তারা প্রচারে বাধা দিয়ে ভয় দেখিয়ে খেদিয়ে দিতে পারলে ভাবছে যে আমরা সব ভোট পেয়ে যাবো। নির্বাচন কমিশনের কাছে আমাদের অনুরোধ, যাতে মানুষ তার নিজের ভোট নিজে দিতে পারে, কোনো ভয় ভ্রান্তি তাকে যাতে আটকে দিতে না পারে, তার ব্যবস্থা করা হোক। বিজেপি এখানে বহিরাগতদের নিয়েছে, বিজেপির কোনো অস্তিত্বই নেই এখানে। 5 বছর ও দেখায় নেই, কোনো উন্নয়ন নেই, ওর কিছুই নেই। এখানে একটা সন্ত্রাস করার চেষ্টা করছে, এর প্রতিবাদে আমরা সোচ্চার হয়েছি।